বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজনের স্মার্টফোন কেনার জন্য বাজেটটা কিন্তু নর্মালি 20 থেকে 22,000 টাকায় হয়ে থাকে। আর এই বাজেটে মার্কেটে যদি স্মার্টফোন আপনি খুঁজতে চান তাহলে আপনার মাথা পুরো নষ্ট হয়ে যাবে, কারণ এত পরিমাণের অপশন, কোনটা রেখে কোনটা কিনবো মনে হচ্ছে একটু টাকা বাড়ালে আর একটু বেটার ফোন পাচ্ছি, আবার একটু টাকা কমালে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক ভেরিয়েন্টের ফোন কিন্তু মার্কেটে রয়েছে। এতগুলো ফোনের মধ্যে খুঁজে খুঁজে আপনাদের জন্য 5টা বেস্ট স্মার্টফোন বের করেছি যেগুলো আপনি চোখ বন্ধ করে কিনে নিতে পারবেন। আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন, অথবা লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, কিংবা ডিজাইনটা অনেক সুন্দর হতে হবে, ডিসপ্লেটাও ভালো হতে হবে, কিংবা একটা অলরাউন্ডার ফোন লাগবে যেটা দিয়ে আপনি সবকিছুই করে ফেলতে পারবেন, এই টাইপের ফোনও কিন্তু আমাদের লিস্টে রয়েছে। যার কারণে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে গিয়ে চোখ বন্ধ করে একটা ফোন আপনি কিনে নিয়ে আসলে কিন্তু আপনার 20,000 টাকা বাজেটে বেস্ট ফোনটা আপনি পেয়ে যাবেন। মূল ভিডিও শুরু করার আগে এই ব্যাপারটা একটু বলতেই হচ্ছে যে স্মার্টফোনের দাম এখন যেই লেভেলের বাড়তেছে, যেই ফোন আগে 15-16 হাজার টাকায় পাওয়া যেত সেটা এখন 18-19 হাজার টাকা হয়ে গেছে, আর 20-22 হাজার টাকার ফোনের দাম এখন 25-26 হাজার টাকা হয়ে গেছে। আমি আজকে যে ভিডিওটা শুট করতেছি এটা হচ্ছে আজকে 14 তারিখ, মানে জুলাইয়ের 14 তারিখ। তো আজকের দিনের প্রাইসটাই আমি আপনাদেরকে বলবো, কালকে এটার প্রাইস কি হবে সেটা আমি নিজেও শিওর না। যার কারণে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে যদি আপনি দেখে থাকেন, জাস্ট অনলাইনে একটু সার্চ করে দেখে নেবেন যে আসলে প্রাইসটা এখন কত রয়েছে। এনিওয়ে, আমাদের লিস্টে প্রথমে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে ইনফিনিক্স হট 60 প্রো যে ফোনটা। যদিও কিনা এই ফোনটা 1 বছর আগে মার্কেটে এসেছে, তারপরেও এই সময় এসে এখনো আপনাদেরকে এইটাই সাজেস্ট করতে হচ্ছে, কারণ হচ্ছে এই দামে কিংবা এর থেকে আরো বেশি দামে যে ফোনগুলো এখন রিসেন্টলি মার্কেটে আসতে যাচ্ছে সেগুলোর স্পেসিফিকেশন দেখা যাচ্ছে যে এটা থেকে আরো বেশি খারাপ। যার কারণে 1 বছর পুরাতন ফোন নেওয়াটাই বেটার চয়েস। এই ফোনটার 128GB ভেরিয়েন্টটা এখন পাওয়া যাচ্ছে 20,999 টাকা, মানে 1 টাকা কম 21,000 টাকা, এবং এইটা হচ্ছে একটা অফিসিয়াল স্মার্টফোন। এখানে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 144 হার্টজের হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 4500 নিটস। যার কারণে এই ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেটা যখন আপনি ইউজ করবেন আপনার কাছে মনে হবে যে না, আপনি ভালো একটা প্রিমিয়াম ডিসপ্লে ইউজ করতেছেন। এবং আমি এই ফোনটা পার্সোনালি ইউজ করে দেখেছি যে খুবই ভালো একটা ফোন। ইভেন এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কিন্তু গরিলা গ্লাস 7 আয়ের প্রোটেকশনও রয়েছে। অলসো এটাতে যে এসএসডিটা ইউজ করা হয়েছে এটাও কিন্তু খুবই পাওয়ারফুল। এই বাজেট হিসেব করতে গেলে মিডিয়াটেক হিলিও G200 যে এসএসডিটা রয়েছে 16 নমিটার সেটা ইউজ করা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যে 20,000 টাকা দিয়ে যে ফোনগুলো আসতেছে কিংবা 25,000 টাকা দিয়ে ফোন আসতেছে সেটাতে মিডিয়াটেক G81 যে এসএসডি রয়েছে সেইটা ধরিয়ে দিচ্ছে। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে এটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো হবে। অলসো এটাতে কিন্তু UFS 2.2 এর স্টোরেজ টাইপ রয়েছে, যে জায়গায় কিন্তু এখন অন্যান্য হাবিজাবি অনেক স্টোরেজ টাইপই ধরিয়ে দিচ্ছে, কারণ এখন হচ্ছে মার্কেটে প্রসেসরের শর্টেজ চলতেছে, র্যামের দাম বেড়ে গেছে, স্টোরেজের দাম বেড়ে গেছে। তো সেই জায়গায় হাবিজাবি ধরাই দিবে, এটাই নর্মাল। তারপর কিন্তু এই জায়গায় ক্যামেরা হিসেবে ভালো একটা ক্যামেরা পাচ্ছেন, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 30 মেগাপিক্সেলের একটা হচ্ছে সেলফি ক্যামেরা রয়েছে। এটার মেইন ক্যামেরা দিয়ে আমি অনেকগুলো ছবিও তুলেছিলাম এবং আমার কাছে পিকচারগুলো ভালোই লেগেছে। এটা দিয়ে যদি আপনি পোর্ট্রেট তুলেন, পোর্ট্রেটের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা আউটপুট আপনি এই জায়গা থেকে পাবেন। আর যদি লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পেতে চান, ফোনটা অনেক বেশি স্লিম হলেও কিন্তু এই জায়গায় 5160 mAh এর একটা ব্যাটারি দেওয়া হচ্ছে, যে ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে কিন্তু একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি যদি একটু লাইট ওয়েট ইউজ করেন তাহলে হয়তো আপনি 2 দিনও ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, বাট 5000 mAh দিয়ে 2 দিন পড়াটা একটু টাফ। আপনাদের মধ্যে যাদের বাজেট 20,000 টাকারও কম তাদের জন্য রয়েছে কিন্তু শাওমির একটা ফোন, শাওমি পোকো M7 4G যে ফোনটা রয়েছে সেইটা। এটার 128GB কিন্তু পাওয়া যাচ্ছে এখন 17,990 টাকায়, এবং এইটার প্রাইস আমি কিছু জায়গায় দেখলাম যে 500-1000 টাকা বেশি আবার কম এই টাইপের কিছু একটা মানে ক্যাসাল লাগায় রাখছে। তো এক এক দোকানে এক এক জায়গায় এক এক রকম প্রাইস, আপনি এক্স্যাক্টলি দেখে নেবেন যে এটার প্রাইসটা কত, আর হচ্ছে আপনি একটু খোঁজাখুঁজি করে নেবেন যে কোথায় কম টাকায় পাওয়া যায়। এনিওয়ে, এটা ডিসপ্লের দিকে যদি তাকান তাহলে এই জায়গায় দেখেন যে একটা 6.9 ইঞ্চির IPS LCD প্যানেল দেওয়া হয়েছে এবং 144 হার্টজের হাই রিফ্রেশ রেট রয়েছে। তার পাশাপাশি এটার পিক ব্রাইটনেসও কিন্তু মোটামুটি ভালোই বলতে পারেন, 850 নিট, এবং এইটা মানে চলার মতো আর কি। দেখা যাচ্ছে যে ডিরেক্ট সানলাইটে গেলে হয়তো বা কিছুটা স্ট্রাগল করা লাগতে পারে। অবশ্যই এটা কিন্তু একটা ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। আর এই জায়গায় কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 685 যে 6 ন্যানোমিটারের চিপটা রয়েছে সেটা, এবং দেখা যাচ্ছে যে এই চিপটা লং টাইমে গিয়ে আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। আপনি যদি ফোনটাকে 2-4 বছর ইউজ করতে চান তাহলে ভালো একটা সাপোর্ট কিন্তু এই জায়গা থেকে পাবেন। বাট এটা কিন্তু G200 যেটা রয়েছে সেটা থেকে কিছুটা পিছিয়ে আছে, এবং পারফরমেন্সে সেটা হয়তো আপনি ডিফারেন্সটা চালালেই বুঝতে পারবেন। আর এটার মধ্যেও কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হচ্ছে UFS 2.2, যার কারণে ওভারঅল দেখা যাচ্ছে যে এটার পারফরমেন্স কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে। আর শাওমির যে হাইপারওয়েজ রয়েছে সেটা কিন্তু আগে থেকে অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছে এবং কিছুটা ভালো হয়েছে, ভদ্র হয়েছে বলতে পারেন। যার কারণে কিন্তু ওভারঅল এটা থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। এবং এই জায়গায়ও কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। এটার ক্যামেরার আউটপুট বলবো যে আমি এভারেজ কোয়ালিটির, কারণ এটা থেকে বেটার ক্যামেরা কিন্তু আমি হচ্ছে ইনফিনিক্সটার মধ্যে পাচ্ছিলাম। আমি যেই ফোনটা আগে বলবো সেটার সাথে কিছুটা কম্পেয়ার করবো, যদিও কিনা এটা থেকে প্রাইস 3,000 টাকা সেটা বেশি, বাট এটার ক্যামেরা মানে এভারেজলি আমি বলবো। কিন্তু এটার ব্যাটারি হিসেবে কিন্তু ভালো বড় সড়ো একটা ব্যাটারি এই জায়গায় দিয়েছে, 7000 mAh এর ব্যাটারি, এবং এটা সিলিকন কার্বনের ব্যাটারি। আর এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে কিন্তু 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এই জায়গায় পেয়ে যাবেন। এবং এটার ডিজাইনটাও দেখতে কিছু গেমারি টাইপের ডিজাইনের মতো লাগে। ওভারঅল আমার কাছে এটা ভালোই লেগেছে 18,000 টাকা প্রাইস রেঞ্জে। দেন আমাদের লিস্টে
লিস্টের নাম্বার 3 তে রয়েছে একটা গেমিং ফোন। ইয়েস, গেমিং ফোনের নাম শুনলেই কিন্তু আইকিউর নাম চলে আসবে এবং আইকিউ Z10X যে ফোনটা রয়েছে সেই ফোনটা এই লিস্টে এখনো থাকছে, যেটা আমরা আরো মোটামুটি 1-1.5 বছর আগে রিভিউ করেছিলাম। বাট এটার স্পেসিফিকেশন কিন্তু এখনো যে প্রাইসে পাওয়া যাচ্ছে সেই প্রাইস রেঞ্জে একদমই টপ নচ বলতে পারেন। এটার 128GB পাওয়া যাচ্ছে কিন্তু এখন 18,999 টাকায়। আবার কিছু কিছু জায়গায় দেখলাম যে এটা আবার 21,999 টাকায়। এবং এই প্রাইস নিয়ে দেখলাম যে ডিফারেন্স চলতেছে। আমি 2-4টা দোকানের সাথে কথা বললাম, কেউ দাম বেশি চাচ্ছে, কেউ কম চাচ্ছে। তো এটা অ্যাভারেজলি 20,000 টাকা বাজারে ফালানো যাচ্ছে। আপনি দেখবেন যে যে জায়গায় কমে পান সেই জায়গা থেকেই নেবেন। অবশ্যই চেক করে নেবেন যে ফোনটা আসলে অথেন্টিক কিনা, আবার ইউজড ফোন যেন আপনাকে না ধরিয়ে দেয়। এটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7300, যে 4nm চিপটা রয়েছে সেটা। এই 20,000 টাকার প্রাইসের যে লিস্টটা আমাদের কাছে রয়েছে, মানে 5টা ফোন, এর মধ্যে বেস্ট এসওসি কিন্তু এটাই এবং এটা থেকে বেস্ট লেভেলের পারফরমেন্স কিন্তু আপনি পাবেন। অলসো এটাতে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 3.1। ইয়েস, ফাইনালি হচ্ছে 3.1 পাচ্ছি এটার মধ্যে 20,000 টাকা প্রাইস রেঞ্জে। যার কারণে যারা উড়াদুরা গেমিং করতে চান, পাবজি কিংবা ফ্রি ফায়ার খেলতে চান, আপনার পকেট খুব একটা ভারী না, তাদের জন্য এটা কিন্তু একটা আইডিয়াল চয়েস। বাট এটার ডিসপ্লেটা আহামরি ভালো না। এই জায়গায় 6.72 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্জের হাই রিফ্রেশ রেট পাচ্ছেন এবং পিক ব্রাইটনেসও কিন্তু মোটামুটি 1000 নিটসের মতো, মানে 1080 নিটস। যার কারণে এটার ডিসপ্লেটা মানে এভারেজ কোয়ালিটির বলবো। বাট ভালো ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু একটা ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে, কিন্তু ডিসপ্লের চারপাশে চিন বেজেল যেটা রয়েছে সেটাও মোটামুটি বেশ বড়। বাট ক্যামেরার দিক দিয়ে এটা মোটামুটি ভালোই টক্কর দিতে পারতেছে এই প্রাইস রেঞ্জের ফোনগুলোর সাথে, কারণ এই জায়গায় কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। কিছু স্যাম্পল দিয়ে দিব, তাহলে আইডিয়া করতে পারবেন যে এটা থেকে কেমন লেভেলের আউটপুট আপনারা পাবেন। যেহেতু আমি বলছিলাম যে এটা দিয়ে উড়াধুরা গেমিং করা যাবে, অবশ্যই ব্যাটারি লাইফটাও কিন্তু ভালো হতে হবে। এই জায়গায় কিন্তু 6500 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে 7000 mAh এর সিলিকন কার্বনের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তুলনামূলকভাবে এই 6500 mAh এর যে লিথিয়াম আয়ন ব্যাটারিটা রয়েছে সেটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি অনেকটাই বেশি পাবেন। যার কারণে গেমিং করতে গেলে আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বেশি একটা টেনশন করার দরকার নেই। কিন্তু আমাদের মাঝে অনেকেই আছেন যারা ব্র্যান্ড ভ্যালু খুঁজে থাকেন, ব্র্যান্ডেড একটা স্মার্টফোন ইউজ করতে চান, খুবই ভালো ব্র্যান্ড। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে আমি কার কথা বলছিলাম, স্যামসাং এর কথা বলছিলাম। স্যামসাং A07, এটা আরও অনেক কম দামে পাওয়া যাচ্ছে, বাট সেটা না, A17 যে ফোনটা রয়েছে সেটা সাজেস্ট করতে হচ্ছে। এবং এই ফোনটার 128GB ভেরিয়েন্টটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে পাক্কা 22,000 টাকায়। এবং 22,000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন যেটার মধ্যে একটা ড্রপ নস ইউজ করা হয়েছে, মানে এটা দেখে তো মেজাজটা পুরো খারাপ হয়ে গেছিলো। বাট না, ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো। এখানে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটাতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং এই 26 সালে এসে একটা ড্রপ নস, তার পাশাপাশি 90 হার্জের রিফ্রেশ রেট কোনো অবস্থাতেই ভাই মানতে পারতেছিলাম না। কিন্তু যখন আপনি এই ফোনটাকে ইউজ করবেন, ডিসপ্লের প্রেমে পড়তে বাধ্য হবেন, কারণ হচ্ছে স্যামসাং এর যে মানে সুপার অ্যামোলেড রয়েছে সেটা সত্যি বলতে অসাধারণ। আপনি কিছুদিন ইউজ করলে হয়তো আপনার কাছে এই যে ড্রপ নসটা সেটা খুব একটা চোখে পড়বে না। আর 90 হার্জের রিফ্রেশ রেটটা আপনাকে খুব বেশি একটা মানে বদার করবে না, কারণ হচ্ছে যে বাজেট ফোন যেগুলো রয়েছে সেগুলোর 120 হার্জ কিংবা 144 হার্জের হাই রিফ্রেশ রেটের সাথে দেখা যাচ্ছে যে ওইটা সুপার অ্যামোলেডটা মানে ব্যালেন্স হয়ে যায় আর কি। যার কারণে যারা ব্র্যান্ডেড স্মার্টফোন খুঁজে থাকেন এই জিনিসটা তো অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। অলসো আপনাকে কিন্তু পারফরমেন্সেও অনেকটাই স্যাক্রিফাইস করা লাগবে, কারণ এই জায়গায় কিন্তু এসএস হিসাবে ইউজ করেছে Exynos 1330 যেটা রয়েছে, মানে 1330 যে চিপটা সেটা। এবং এইটার পারফরমেন্স বলবো যে একদমই অ্যাভারেজ লেভেলের। G81 পাওয়ার আলটিমেট যাই বলো না কেন সেগুলোর মতোই পারফরমেন্স। বাট আলটিমেটলি ভালো ব্যাপার হচ্ছে যে এটাতে যেহেতু One UI এর সাপোর্ট রয়েছে, যার কারণে আপনি এটা থেকে লম্বা সময় একটা সফটওয়্যার সাপোর্ট পাবেন, যেটা স্যামসাং ক্লেম করে থাকে যে 7 বছর। তার পাশাপাশি এটা যে লেভেলের অপটিমাইজ, যার কারণে ওই যে পারফরমেন্সের ঘাটতিটা সেটা খুব বেশি একটা চোখে পড়ে না। আর এই স্যামসাংয়ের ফোনটা আমি শিওর যে যারা হচ্ছে সারাদিন ভিডিও দেখে, সোশ্যাল মিডিয়াতে সময় দেয়, ভালো একটা ক্যামেরা ফোন খুঁজে থাকে, তারা এটা কিনে থাকবে। এটাতে কিন্তু মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। এবং এইটার মধ্যে প্রপার ক্যামেরা সেট আপ বলতে পারেন যে 20,000 টাকা প্রাইস রেঞ্জে, কারণ 20,000 টাকার প্রাইস রেঞ্জের কোনো ফোনের মধ্যে কিন্তু এখন আলট্রা ওয়াইড লেন্স থাকে না। ইভেন 35,000 টাকার কিছু ফোনের মধ্যে দেখছি যে আলট্রা ওয়াইড লেন্স নাই। তো সে জায়গায় ক্যামেরার দিক থেকে কিন্তু এইটা এই লিস্টের মধ্যে বেস্ট বলাই চলে। বাট পারফরমেন্সের দিকে অনেকটাই পিছিয়ে আছে এবং ফ্রন্টে ইউজ করা আছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর ব্যাটারি হিসেবে থাকছে কিন্তু এই জায়গায় 5000 mAh এর একটা ব্যাটারি, যেটা থেকেও মোটামুটি একদিন একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি পেয়ে যাবেন। নাম্বার 5 আমাদের লিস্টের লাস্ট যে ফোনটা রয়েছে সেইটা একটা পারফেক্ট ফোন এবং সেটার বাজেটটাও কিছুটা স্লাইটলি বেশি। এটা হচ্ছে টেকনো স্পার্ক 50 5G যে ফোনটা রয়েছে সেটা, এবং এটার 128GB পাওয়া যাচ্ছে কিন্তু
23,999 টাকায়, অলমোস্ট 25,000 টাকা বলা চলে, কিন্তু এটা অলমোস্ট 25,000 টাকা দিয়ে কিনলেও কিন্তু আপনি ঠকবেন না, কারণ এটা এখন যে স্পেসিফিকেশন অফার করতেছে আমার কাছে মনে হচ্ছে এই বাজেটে অফিসিয়াল ফোন হিসেবে এটা একটা বেস্ট ফোন। এটাতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6400 যে চিপটা রয়েছে সেইটা, এবং এটাতে ডিসপ্লে হিসেবে খুব আহামরি ভালো ডিসপ্লে নাই এত দামি একটা ফোনের মধ্যে। 720p ডিসপ্লে, এইটা মানতে আমার খুবই কষ্ট হচ্ছিল। 6.78 ইঞ্চি সাইজের একটা IPS LCD প্যানেল, এটাতে অবশ্যই একটা ফুল HD রেজুলেশনের ডিসপ্লে দরকার ছিল। এটাকে যখন আপনি কাছ থেকে দেখবেন আপনার কাছে ডিটেইলের অনেক বেশি ঘাটতি মনে হবে, কিংবা আপনি যদি মিডিয়া কনজিউম করেন অনেক বেশি, মিডিয়া কনজিউমের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো কিন্তু এটাতে হবে না, যেহেতু এটা একটা IPS প্যানেল। বাট এটাতে কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যে এটার পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। যারা গেমার রয়েছেন, একটা অফিসিয়াল ফোন কিনতে চান, তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস। বাট 50 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, যে জায়গায় স্যামসাং এর ফোনটাতে কিন্তু আর অনেক কম দামে আপনি হচ্ছে যে সেটাতে ডুয়াল ক্যামেরা পাচ্ছেন, মানে হচ্ছে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু সেই জায়গায় থাকছে। বাট এটা কিন্তু এই জায়গা থেকে পিছিয়ে আছে। বাট এটাকে এই লিস্টে রাখার অন্যতম কারণ হচ্ছে নাম্বার 1 এটা একটা অফিসিয়াল ফোন, সেকেন্ড হচ্ছে এটার যে মানে এসএসডিটা রয়েছে সেটা অনেক ভালো। যারা স্পেশালি গেমিং ফোন খুঁজে থাকেন তাদের জন্য বেটার একটা অপশন কিন্তু এটা। অলসো এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক বেশি ভালো হবে, কারণ এটাতে 6500 mAh এর একটা ব্যাটারি ইউজ করা আছে। লম্বা সময় একটা ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন, এবং এর বক্সের মধ্যে 45 ওয়াটের চার্জারও কিন্তু থাকছে। বাই দ্য ওয়ে একটা ব্যাপার একটু বলে রাখি যে স্যামসাং এর ফোনটা যদি আপনি কিনেন তাহলে এক্সট্রা আপনাকে একটা চার্জার কিন্তু কিনতে হবে, যেটা আপনাকে আরো 2-4-5 হাজার টাকা খরচ কিন্তু বাড়িয়ে দিবে। ওভারঅল এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটা আপনি কিনবেন, আমি বলবো যে ইনফিনিক্স হট 60 প্রো যে ফোনটা রয়েছে সেইটা একটা ওভারঅল ব্যালেন্সড ফোন বলতে পারেন, যেটার ক্যামেরা ভালো, পারফরমেন্স ভালো, ইভেন এইটার যে মানে ডিসপ্লেটা রয়েছে একটা অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে ওভারঅল সবকিছু মিলে আমার কাছে ওই ফোনটাকে পারফেক্ট মনে হচ্ছে এখন পর্যন্ত। যদিও কিনা 1 বছর পুরাতন ফোন, কিন্তু এখন এটাকে সাজেস্ট করতে হচ্ছে, কারণ নতুন ফোন যেগুলো আসতেছে সেগুলোর অবস্থা আরো বেশি খারাপ। আপনার কাছে এই 5টি ফোন থেকে কোন ফোনটা পারফেক্ট মনে হচ্ছে বা বেটার মনে হচ্ছে সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন, কিংবা আমি যদি এমন কোনো বেটার ফোন মিস করে থাকি এই বাজেট রেঞ্জে যেটা আমার লিস্টে আসে নাই, সেটা আপনি চাইলে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্ট আমি পিন করে রাখবো, যাতে করে আপনারা তোমার ভাই ব্রাদার আপনাদের যাতে করে উপকার হয় এবং আপনি বেস্ট ফোনটাই সেই জায়গা থেকে কিনতে পারেন যেখান থেকে কিনেন না কেন। আর পরবর্তীতে কোন বাজেটের ফোন নিয়ে ভিডিও দেখতে চান সেটাও চাইলে একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।